বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেল আই দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন, আমার বায়ে বসা আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি রাজনীতির সঙ্গে নিবিড়ভাবে যুক্ত এবং একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আইনের শিক্ষক মোশাররফ আহমেদ ঠাকুর, এবং আমার ডানে রয়েছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি সম্পাদক ডক্টর সাজেদুল হক রুবেল। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। মিস্টার ঠাকুর, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করতে চাই। জুলাই ঘোষণা হলো, নির্বাচনের সম্ভাব্য সময় বা বলা যেতে পারে, যেহেতু প্রধান উপদেষ্টা বক্তৃতায় বলেছেন ফেব্রুয়ারি রোজার আগে একটা নির্দিষ্ট সময়ও ঘোষণা করা হলো। জুলাই সনদ বাকি আছে, সেটাও উনি আশাবাদী যে খুব দ্রুতই শেষ হবে, কিন্তু অনেকের মধ্যে এখনও সংশয় আছে। এবং প্রধান উপদেষ্টা যে পরিস্থিতির কথা বর্ণনা করেছেন, বিচারের অগ্রগতির প্রসঙ্গ, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির প্রসঙ্গ, সংস্কারের যে অগ্রগতি হয়েছে, অনেক সংস্কার হয়েছে বলেও তিনি বলেছেন, সব মিলিয়ে সেগুলো সংশয়কে আরও বাড়িয়ে তুলেছে অনেকের মধ্যে। অনেকে মনে করেন যে যেভাবে পরিস্থিতিটা তুলে ধরা হচ্ছে আসলে পরিস্থিতি ঠিক সেরকম নয়। আপনার কাছ থেকে শুনতে। ধন্যবাদ জিলুর ভাই। আপনার অনুষ্ঠানের শুরুতে আমি মনে করি যে উনি রমজানের আগে নির্বাচনের ঘোষণা জন্য চিঠি দেবেন এটা বলেছেন। এই বিষয়টাকে বিএনপি ইতিমধ্যে সালাউদ্দিন সাহেব উনি স্বাগত জানিয়েছেন, পজিটিভ রিয়াকশন দিয়েছেন। আপনি যে কথাটি বলেছেন যে সংশয় কেন, এই সংশয়টার কারণ হচ্ছে যে জুলাই ঘোষণাপত্র নিয়ে কয়েকজন ইতিমধ্যে যে রিয়াকশন দিয়েছে, যেমন ধরুন জামাত ইসলামের প্রতিনিধি মির্জা ফখরুল ইসলাম আলমগীর, প্রধান উপদেষ্টার বাম পাশে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তার বাম পাশে জামাত ইসলামের জেনারেল সেক্রেটারি ছিলেন। তো সেখানে জামাত ইসলাম বলেছে, জামাত ইসলামের আরেকজন নায়েবে আমির ভাইস প্রেসিডেন্ট ডাক্তার আবদুল্লাহ মোহাম্মদ তাহের, তিনি বলেছেন যে জুলাই ঘোষণাপত্র তাকে হতাশ করেছে। তো একই দিকে তারা থাকলেন, আবার বলছেন যে হতাশ করেছে। তো এটা তো এক ধরনের দ্বিচারিতা হলো। আরেকটা বিষয় হচ্ছে মানুষের যে জেনুইন সন্দেহটার কারণ হতে পারে, সেটা হচ্ছে যে এই যে বক্তব্যটা রাখলেন, এই বক্তব্যটা আরও প্রায় ধরুন গত বছর নভেম্বর মাসে এই বক্তব্যটা দেওয়া যেতে পারত। মানে দ্বিতীয় পর্যায়ের যে সেশনটা করলেন, এইটুকুন সেশনই বেসিক্যালি একটা সংস্কার প্রস্তাবনা এবং এই জুলাই ঘোষণাপত্র এইগুলোর জন্য এইটুকুন যথেষ্ট ছিল। এর আগে যে এতটি মাস তিনি কাটালেন, মানুষের মধ্যে একটি কোয়েশ্চন যে বিপ্লবোত্তর একটা অস্থির সময় থাকে, গণ অভ্যুত্থানোত্তর পর্যায়ে একটা অস্থির সময় কাজ করে। এই অস্থির সময়টা শুধু গালগপ্প এবং গসিপ করে চা কফি খেয়ে কাটালেন, যেন এটা বাফুফে অথবা ক্রিকেট কন্ট্রোল বোর্ড, বিসিবি এইরকম আর কি, ক্রিকেট কন্ট্রোল বোর্ডের একটা গা ছাড়া ভাব, একটা নন সিরিয়াস একটা সংস্থার কার্যক্রম এইরকম মনে হয়েছে। এটার জন্য একটা খেলাধুলার সংগঠন, রাষ্ট্র আর খেলাধুলার সংগঠন তো এক জিনিসটা। তো এই জন্য এটাকে মানুষ এরকম মনে করে যে ওনার যে নন সিরিয়াস টাইপ একটা অ্যাকশন, যেমন এটা খেলাধুলার সংগঠনের মতো, এটা এই জন্য একটা। আরেকটা হচ্ছে যে একটা টিউনিসিয়া সিনড্রোম আছে। আপনি দেখছেন যে ইদানিং খুব আলোচনা হচ্ছে টিউনিসিয়ায় 2010 সালে যে আন্দোলনের মধ্য দিয়ে যে আরব বসন্তের সূচনা হয়, এবং এই আরব বসন্তের সূচনার পরে টিউনিসিয়ায় আপনি দেখবেন যে বেন আলীর মতো আর কাউকে স্বৈরাচার হতে দেব না, আর কাউকে স্বৈরাচার হতে দেব না, প্রধানমন্ত্রীর হাত থেকে ক্ষমতা কেটে ফেলো, এই প্রেসিডেন্টের এই ক্ষমতা কেটে ফেলো, উমুক সংস্থার হাতে ক্ষমতা দিয়ে দাও, উমুক এই করে ফেলো। একটা কি বলে, না মহিলা না পুরুষ, একটা না প্রেসিডেন্সিয়াল না প্রধানমন্ত্রী শাসিত কোন এইরকম একটা গভর্নমেন্ট আর কি, যে সমকামী গভর্নমেন্টের মতো একটা পরিস্থিতি করা হলো। এবং এই সমকামী গভর্নমেন্ট 9 বছরে, প্রথম 9 বছরে 8 বার সরকারের পতন হচ্ছে। এবং তারপরে আপনি দেখেছেন 2021 সাল থেকে এখন যে যিনি রাষ্ট্রপতি আছেন কায়েস সাইদ, এই কায়েস সাইদ এখন কিন্তু এই টিউনিসিয়াতে পুরোটাই এখন স্বৈরতন্ত্র চালাচ্ছেন, যে সেইখানে কিন্তু কনস্টিটিউশন নাই,
কনস্টিটিউশন সাসপেন্ডেড, এবং আবার তিউনিসিয়ায় এখন স্বৈরতন্ত্র চলছে। তো এই জন্য মানুষ মনে করে যে ডক্টর ইউনূসের আশপাশে যে লোকগুলি, ডক্টর ইউনূস যাদের উপর নির্ভর করেন, যাদেরকে মানুষ মনে করে যে কিংস পার্টি অথবা ওনার আশপাশের যারা অনুষঙ্গ যে লোকগুলি, এরা যে বক্তব্যটা আছে ঠিক হুবহু তিউনিসিয়ার যে বিপ্লবোত্তর পরিস্থিতিতে বেন আলীর পতনের পরে যে আলোচনাটা ছিল যে আর কাউকে বেন আলী হতে দেওয়া যাবে না, তো এইটা ঠিক এইরকম কাণ্ড দেখবেন আছে। প্রধান উপদেষ্টা বলেছেন আর কোনো নতুন স্বৈরাচার যেন জন্ম না হয়। তো শেখ হাসিনা স্বৈরাচার হয়েছিলেন, শেখ হাসিনা কি সংবিধান মেনে হয়েছিলেন? শেখ হাসিনা সংবিধান পরিবর্তন করে স্বৈরাচার হয়েছেন। আপনি দেখবেন যে শেখ হাসিনা স্বৈরাচারের কি সংবিধানের দিকে তাকাইতে হয় নাকি? 1/3 সংবিধানের 15th অ্যামেন্ডমেন্টে 1/3 কনস্টিটিউশনের 1/3কে বলছেন অসংশোধনের যোগ্য, সংশোধনের অযোগ্য করার পরে তিনি এটা হয়েছেন। তো আমরা কি শেখ হাসিনার এটা মানি? 1/3 যে উনি বলছেন যে সংবিধান সংশোধন করা যাবে না, আমরা যেমন মানি না শেখ হাসিনার এই ফরমান, শেখ হাসিনাও সংবিধান না মেনেই স্বৈরাচার হয়েছেন। তো এইগুলো হচ্ছে যে ফালতু আলোচনা, দীর্ঘ সময় ক্ষেপণ। এই জন্য মানুষ মনে করে যে একটা তিউনিসিয়া সিনড্রোম এখানে কাজ করছে, আর একটা ডক্টর প্রফেসর ইউনূসকে মানুষ একজন নন সিরিয়াস পার্সোনালিটি হিসাবে দেখে। এই কারণে মানুষের মধ্যে সংশয় সন্দেহ আছে। তবে বিএনপি ওনার দুইটা বক্তব্যকেই আমি দেখলাম যে অফিসিয়ালি তারা স্বাগত জানিয়েছেন, এবং তারা বিএনপি প্রত্যাশা করছে যে দেশে একটা অচিরেই একটা নির্বাচনী আবহ পরিবেশ তৈরি হবে। ডক্টর সাজেদুল হক রুবেল। ধন্যবাদ জিলুর ভাই। দুটি ঘটনা, একটি হচ্ছে জুলাইয়ের ঘোষণা, আর একটা হচ্ছে আপনার প্রধান উপদেষ্টার জাতির উদ্দেশ্যে বক্তব্য। তো সেক্ষেত্রে প্রথমে একটু জুলাই ঘোষণা সম্পর্কে বলি। এই ঘোষণা অনুষ্ঠানে কিন্তু বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি বা সিপিবির কোনো নেতৃত্ব উপস্থিত হন নাই। আমরা আনুষ্ঠানিকভাবে দাওয়াত পেয়েছিলাম, কিন্তু আমরা যাইনি। কেন যাইনি? কারণ হচ্ছে আপনার হচ্ছে এই যে ঘোষণাপত্রটি, সেটা শুনেছি এনসিপিকে দিয়েছিল পড়তে, শুনেছি জামাতকে দেখিয়েছে, শুনেছি বিএনপি অফিসেও প্রেরণ করেছে। কিন্তু এর বাইরে আমাদের যে একটি জোট আছে, বাম গণতান্ত্রিক জোটকে কিংবা বাম গণতান্ত্রিক জোটের কোনো শরিক দলকে এবং আমার পার্টি বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবিকে বা আমি আরও 2-4টা বামপন্থী দল বা অন্যদের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি, তারাও বলেছে তারা পায়নি, তারা খুঁজছে, মানে আমাদের খুঁজতে হবে যে ওখানে কি আছে। আর উনি হচ্ছে জামাত ইসলামকে বা এনসিপিকে এটা সরবরাহ করেছেন। ফলে যে জিনিসটা, যে ঘোষণা আমরা জানি না যে তিনি জাতির উদ্দেশ্যে কী ঘোষণাপত্র দিতে যাচ্ছেন, এবং সেখানে উপস্থিত থেকে সাক্ষী গোপালের ভূমিকায় কমিউনিস্টরা বা বামপন্থীরা থাকবে না আর কি। তো তারপর আমরা জুলাই ঘোষণা শুনলাম আর কি, এবং তারপর আমাদের এখন পর্যন্ত আমাদের পার্টির সর্বোচ্চ ফোরামের মিটিং বা প্রেসিডিয়াম মিটিং হয়নি। ফলে আমরা অফিসিয়াল স্টেটমেন্টটা, যেহেতু আমরা গণতান্ত্রিক পার্টি, তো হুট করে ব্যক্তিগত অভিমতটা বলা ঠিক না আর কি। তারপরে এখানে কতগুলো কথা একজন রাজনীতির কর্মী হিসেবে আমার কানে একটু আঘাতই করেছে আর কি। তিনি ৭২-এর সংবিধানকেই কনভিক্ট করার চেষ্টা করেছেন যে বাংলাদেশে যে ফ্যাসিজম বা বাংলাদেশে যে একটা ব্যক্তিতান্ত্রিক স্বৈরাচার তৈরি হলো, তার কারণ হিসেবে তিনি বর্ণনা করার চেষ্টা করলেন ৭২-এর সংবিধান। কিন্তু এই যে ৭২-এর সংবিধানকে 15 বার কাটাছেঁড়ায় রূপান্তরিত করলো। বা কিছুক্ষণ আগে মোশাররফ হোসেন ঠাকুর ভাই একটা কথা বললেন, গুরুত্বপূর্ণ কথা। সে কথাটি হচ্ছে যে এই কনস্টিটিউশনের 1/3 এটা অসংশোধনযোগ্য করে দিলেন শেখ হাসিনা। তো এটা কি ৭২ সংবিধানে ছিল? অরিজিনাল ম্যানুস্ক্রিপ্টে ছিল না তো। কিন্তু সেটা তো তিনি হচ্ছে এই 15তমতে গিয়ে করলেন। বা তারপর দেখলাম যে আমাদের যে একটা বড় অর্জনের জায়গা, যে কেয়ারটেকার গভর্নমেন্ট, যেটা 96 সালের মার্চে এটা হলো, সেটাতে তো নানান কলা কৌশলে আইন আদালত ব্যবহার করে তিনি হচ্ছে কেয়ারটেকার গভর্নমেন্টটাকে বাতিল করে দিলেন। আমরা দেখেছি যে ৭২-এর পরে সেই চতুর্থদশ সংশোধনীতেই হচ্ছে আমাদের সংসদীয় গণতন্ত্রকে হত্যা করা হয়েছিল, প্রেসিডেন্সিয়াল ফর্মে চলে গিয়েছিল। আমরা দেখেছি তখন বহুদলীয় গণতন্ত্রকে হত্যা করে একদলীয় গণতন্ত্র আসছে। নানান সময় নানান শাসক, ঠিক আছে, নানান মানুষ এটা চেঞ্জ হয়েছে। আবার অনেক সময় পজিটিভ চেঞ্জ হয়েছে, যেমন 1991 সালে পার্লামেন্টের ফর্মে যে ফিরে আসা বাংলাদেশে, সেখানে কিন্তু বাংলাদেশের
সকল বিরোধী দল একমত হয়ে, মানে 360 জন ছিল পক্ষে সংসদীয় গণতন্ত্রের, আর বিপক্ষে ছিল শূন্য ভোট। অর্থাৎ আমরা যে ঐক্যমত্য হতে পারি সেটা 90-এর গণ অভ্যুত্থানের পরে 1991 সালে যে সংসদ ছিল সেই সংসদে একটা সবচেয়ে বড় উদাহরণ ছিল। আজকে যেটা বলা হচ্ছে তিনি 50 বছর পর আমাদেরকে শেখানোর চেষ্টা করছেন হোয়াট ইজ ঐক্যমত্য, কিন্তু 90-এর গণ অভ্যুত্থান পরে 91 সংসদই হচ্ছে গিয়ে আমাদের ঐক্যমত্য দেখিয়েছিল আর কি। কিন্তু সেই জায়গাটা ধরে রাখতে পারেন নাই। স্বৈরাচারের জন্ম হয়েছে এবং অত্যন্ত খুনি, নির্মম, নৃশংস স্বৈরাচারের জন্ম হয়েছে এবং 5ই আগস্ট আমাদের সেই স্বৈরাচার পতনের, সেই গণ অভ্যুত্থানের, সেই জনগণের জন আকাঙ্ক্ষার বিজয়ের হচ্ছে আমরা 1 বছর। কিন্তু 1 বছরে দাঁড়িয়ে আজকে তো আমাদের শুধুমাত্র তো ওই বিজয়টাকে উপভোগ করলে হবে না, আমাদের তো দীর্ঘ 1 বছরের যে পর্যবেক্ষণ, আমাদের যে প্রতিদিনই কোনো না কোনোভাবে স্বপ্ন ভঙ্গ হচ্ছে, কোনো না কোনো দিন হচ্ছে জনগণের স্বপ্ন ভঙ্গ হচ্ছে, প্রত্যাশা ভঙ্গ হচ্ছে এবং একটা আতঙ্ক তৈরি হচ্ছে। কারণ পৃথিবীতে ধরেন 2010 সালের পর পৃথিবীতে অনেক এই ধরনের জনতার স্বতঃস্ফূর্ত অভ্যুত্থান হয়েছে এবং প্রত্যেকটা অভ্যুত্থানে, শুধু যে টিউনিশিয়ার গল্প বলেন আমাদের ঠাকুর ভাই, আপনি মিশরের দিকে তাকান, আপনি ইউক্রেনের দিকে তাকান, জর্জিয়ার দিকে তাকান, লিবিয়া থেকে শুরু করে যত জায়গায় আরব বসন্ত বা বিভিন্ন ধরনের যে আন্দোলনগুলো হয়েছে যেগুলো অরাজনৈতিকভাবে তৈরি হয়েছে, স্বতঃস্ফূর্তভাবে তৈরি হয়েছে, প্রত্যেকটি অরাজনৈতিক এবং স্বতঃস্ফূর্ত আন্দোলনে কিন্তু এগুলার পরিণতিগুলো প্রত্যেকটা দেশেই কিন্তু নেতিবাচক হয়েছে। মানুষের কাছে গণতন্ত্র ফিরে আসে নাই, দেশে আইনের শাসনগুলো সেই সব দেশে আসে নাই। ফলে এই চ্যালেঞ্জ আমরা মোকাবেলা করছি এবং 1 বছরে আমরা এখন পর্যন্ত খুব একটা প্রত্যাশা পাই নাই, খুব বেশি আমরা একটা প্রত্যাশা জায়গায় পাই নাই। এখানে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, জুলাই শহীদদের তিনি জাতীয় বীর ঘোষণা করেছে, এটা আরও আগেই তো ঘোষণা করা হয়েছে আর কি। জুলাই ঘোষণাটা আসলে খুব লেট, এই ঘোষণাটা দরকার ছিল হচ্ছে আরও আগেই জুলাইয়ের একটা ঘোষণা দেওয়া, তাহলে এটার রাজনৈতিক গুরুত্ব অনেক কিছু থাকতো। আর নাইলে এখন তো এটাকে সংবিধানের তফসিলে যুক্ত করবার কথা বলা হয়েছে, তফসিলে যুক্ত করবার কথা বলা হচ্ছে। এটা হচ্ছে তো নির্ভর করবে জনগণের উপর এবং যে আগামী নির্বাচন হবে সেই নির্বাচন ভোটের উপর। এখন এটা কি তার আগে তিনি কোনো রকম লিগ্যাল ফ্রেমওয়ার্ক অর্ডারের মাধ্যমে করতে চান এবং সেটাকে হচ্ছে নির্বাচিত সরকারই করবে সেটা বলা হচ্ছে, সরকার করতে হবে। নির্বাচিত সরকারের উপর এই বিষয়গুলো নির্ভর করে। আমরা অতীতেও দেখেছি যে অনেক সময় নানান রকম রাজনৈতিক হত্যাকাণ্ডের ক্ষেত্রে ইন্ডিমিনিটি দেওয়া হয়েছে, সেই ইন্ডিমিনিটি পরবর্তী বিভিন্ন যে কোনো সময় যে কোনো এখানে বলা হচ্ছে আন্দোলনে যারা আছে তাদের আইনি সুরক্ষা দিতে হবে। আইনি সুরক্ষা আইনের মাধ্যমেই দেওয়া যায়, ঠিক আছে, আইনের সুরক্ষা আইনের মাধ্যমে দেওয়া যাবে এবং আইনের আমরা আন্দোলনের যত ছিলাম সেটা আমরা সেই বিষয়টা দেখবে আগামী নির্বাচিত যারা হবে তারা দেখবে আইনি সুরক্ষার ব্যাপার। কিন্তু এটি ঠিক চাপিয়ে দিয়ে একদম ইমিউনিটি বা ইন্ডিমিউনিটির যে বিষয়টা আছে এই বিষয়টি কিন্তু বিতর্ক তৈরি করবে এবং বিতর্ক তৈরি করে কিন্তু গণঅভ্যুত্থানের প্রতিপক্ষ শক্তিকেই আরও শক্তিশালী করতে পারে, তো বিষয়টি খোলামেলাভাবে হলো আইনের মাধ্যমেই থাকা দরকার। আর এই জায়গাটা রয়ে গেছে। আর একটাই গুরুত্বপূর্ণ বিষয় যে জুলাই ঘোষণা তো বিকেলে পড়লেন, তার আগে এই জামাত ইসলাম ঢাকা শহরে একটা সমাবেশ করেছে। সেই সমাবেশে কিন্তু তারা আগেই এটাকে হচ্ছে গিয়ে এক ধরনের নাকচ করেছে এবং পরবর্তী যেটা আমরা জাতির উদ্দেশ্যে ভাষণে দেখলাম যে ফেব্রুয়ারি নির্বাচনের কথা তিনি বলেছেন এবং তিনি স্পষ্টভাবে জাতীয় নির্বাচনের কথা বলেছেন। এই জায়গাটা কিন্তু আমরা মনে করি কমিউনিস্ট পার্টি বা বামপন্থীরা মনে করি যে হচ্ছে এটা একটা অগ্রগতি যে ফেব্রুয়ারি নির্বাচন হচ্ছে। বা আমাদের সেই যে লন্ডন বৈঠক ছিল, লন্ডন বৈঠকে আমাদের জনগণের মধ্যে একটা সংশয় ছিল যে অত্যন্ত চতুরতার সাথে খুব চমৎকারভাবেই হচ্ছে বিএনপিকে হয়তো ভুল বোঝাতে সমর্থ হয়েছিলেন ইউনূস সাহেব, এরকম একটা ধারণা মাঠে ছিল আর কি। তো সেক্ষেত্রে আমার মনে হয় বিএনপির জন্য সবচেয়ে বেশি স্বস্তিদায়ক হচ্ছে জাতির উদ্দেশ্যে আজ অবধি মানে এখন পর্যন্ত এই ভাষণটা। কিন্তু আমার যেটা মনে হচ্ছে যে একদিকে যেমন উনি ভাষণ দিচ্ছেন, আরেকদিকে তার খুবই ক্লোজ অ্যালাইড জামাত ইসলাম, সে ঢাকা শহরে বলেছে যে গণভোট ছাড়া, ঠিক আছে, কোনো নির্বাচন হবে না এবং কোনো যদি আইন মানে লিগ্যাল ফ্রেমওয়ার্ক ছাড়া এই সংস্কারের তারা হচ্ছে নির্বাচনের দিকে যাবেন। ফলে জামাত ইসলামের তো একটা বড় স্টেক হোল্ডিং আছে। আবার এনসিপি এখন কোনো মতামত দেননি, কিন্তু আমি তো শুনেছি এনসিপির বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ যারা আলোচনায় সবসময় থাকেন তারা এই ঐতিহাসিক দিনে তাদেরই দাবি জুলাই ঘোষণা, সেই ঘোষণার দিনে তারা কক্সবাজারে। এটা তো খুব রহস্যজনক বিষয়, ঠিক আছে, অত্যন্ত রহস্যজনক বিষয় যে যারা আন্দোলনে সামনে ছিলেন এবং যারা গলা ফাটিয়ে দিলেন হচ্ছে জুলাই ঘোষণার জন্য,
এবং যারা ফেসবুক ভরিয়ে দিয়েছিলেন এই বছরের শেষের মাসে, গত বছরের নভেম্বর মাসের দিকে, নাও আর নেভার, এটা ভ্লাদিমির ইলিচ লেনিনের বক্তব্য, নাও অ্যান্ড নেভার। হ্যাঁ, তো সেই লেনিনের বক্তব্য নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিলেন মাঝরাতে, মধ্যরাতে। তারা হঠাৎ করে আজকে খুবই গুরুত্বপূর্ণ লোকরা তারা ব্যক্তিগত সফরে চলে গেলেন কক্সবাজারে। আপনার যতই ব্যক্তিগত বলেন, ঠিক আছে, হ্যাঁ ব্যক্তিগত যেতে পারে, হাসান আবদুল্লাহ তার পরিবারকে নিয়ে যেতে পারে, সার্জিস তার পরিবারকে নিয়ে যেতে পারেন, আলাদাভাবে যেতে পারেন আর কি, আমরা তো যাই মাঝে মাঝে, তো এরকম পরিবার সহ যেতে পারেন। কিন্তু ঠিক সুনির্দিষ্ট এই সহকর্মীরা এবং তারা সবাই হচ্ছে পাটোয়ারি বলেন বা সার্জিস বলেন, হাসান আবদুল্লাহ বলেন বা ওই ডাক্তার ইয়া বলেন, আর সাথে আরেকজন আছে, এই 5 জন যে গেলেন এটাকে আসলে খুব সিগনিফিক্যান্ট ধরে নিতে হবে এবং খুবই মিস্টেরিয়াস মুভ ধরে নিতে হবে আর কি। এটাকে একটা ছোটোখাটো বিষয়, হালকা বিষয় হিসেবে আমরা দেখতে পাচ্ছি না আর কি। এবং জনগণও দেখছে না, জনগণ বিশ্বাস করছে না তাদের যে স্টেটমেন্ট, তারা যেটা বলেছেন ব্যক্তিগত সফর, এটা জনগণ বিশ্বাস করছে না। জি, ধন্যবাদ। দেখুন যে সার্জিস হাসনাত, জাকির হোসেন পাটোয়ারি, তাসনিম জারা, নাসিরউদ্দিন পাটোয়ারি, জাকির হোসেন পাটোয়ারি এবং তাসনিম জারা, তো তারা যে দিনটা, আমার মনে হয় এই দিনটাতে খুব ক্যাজুয়ালিটি হয়েছিল। সবচেয়ে উত্তরায় এবং যাত্রাবাড়িতে সবচেয়ে বেশি ক্যাজুয়ালিটি হচ্ছে 5 তারিখে। এমনকি আমি আপনাকে বলি যে হবিগঞ্জের একটা বানিয়াচং নামক যে থানাটা, ওই থানায় 5 তারিখে শেখ হাসিনা পলানোর পরে পুলিশ 9 জনকে গুলি করে মেরেছে। একটা গ্রামীণ জনপদ, সেখানে 9 জনকে হত্যা করেছে পুলিশ। তো এই দিনটাতে তারা প্রমোদ ভ্রমণে যাবেন। আমার প্রমোদ ভ্রমণে যেতে আপত্তি নাই, মেধা না টাকা, টাকা 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 জিতে গেছে, তো প্রমোদ ভ্রমণে যাবেন, কোনো সমস্যা নাই। কিন্তু আজকের দিনটিতে কেন? আজকের দিনটিতে আপনাদেরকে সামনে রেখে যে আন্দোলনটা হয়েছিল, সেই আন্দোলনে অনেক মানুষ জীবন দিয়েছে, অনেকের রক্ত ঝরেছে, অনেকে এখনও হসপিটাল থেকে বেরোতে পারে নাই, অনেকের কান্নার চোখের পানি এখনো শুকায় নাই। তো সেই দিনে প্রমোদ ভ্রমণে গেলেন এবং সেটা জাতিকে জানাইয়া মানুষ হতাশ হয়েছে। এতে আমি আপনাকে বলি যে এই যে ওনার এই যে না, কিন্তু আপনি বলছেন প্রমোদ ভবন, মিস্টার রুবেল কিন্তু প্রমোদ ভবন বলতে চাইছেন না, তিনি বলছেন আমি আপাতত বিষয়টা নিয়ে অনেক রহস্যজনক আলোচনা আছে। কেউ বলছেন কোনো বড় একজন ব্যবসায়ীর সাথে লেনদেন করতে গেছেন, মিটিং করতে গেছেন, তো ওইটাকে আবার অন্য আলোচনাও আছে, যেটা তো সোনার গায়ে সারা যেত বা ইয়ে করা যেত বা অন্য দিন করতে পারতো। এই দিনটা তারা গেলেন কেন? আমি সাদা চুকে আমি কোনো ইয়া না নিয়ে জটিলতা দেখতে চাইছেন না, জটিলতা না দেখে বলতেছি যে এই দিনটাতে তো সম্মান জানানোর কথা ছিল তাদের। তারা গলা ফাটিয়েছেন, জুলাই ঘোষণা, জুলাই ঘোষণা, জুলাই ঘোষণা দিচ্ছেন, প্রধান উপদেষ্টা বক্তৃতা দিচ্ছেন। তো সেই সারা দেশ থেকে ট্রেন ভাড়া করে লোক আনা হচ্ছে। হ্যাঁ, ট্রেন ভাড়া করে আপনি ফরিদপুর থেকে ট্রেন ভাড়া করেছেন 1600 জনের জন্য, 650 জনের জন্য 16 জন আসছে। ফরিদপুরের ট্রেনে, বিশেষ ট্রেনে মাত্র 16 জন আসছে, 650 জনের সিট ছিল ট্রেন। তো এটা হলো যে ডক্টর ইউনূস, আমার মনে হয় যে ডক্টর ইউনূস যে উদ্ভট উটের পিঠে চড়ে যে রওনা করেছিলেন, ওনার মনে হয় কিছুটা বুদ্ধোদয় হওয়া উচিত এগুলো দেখে। যে গত 3 তারিখে 3রা আগস্টে যে শহীদ মিনারে যে সমাবেশ, এটা দেখে তো মনে হওয়া উচিত ছিল। এবং ওনার এখানে আপনি বলেন একটা রাষ্ট্রীয় অনুষ্ঠান হচ্ছে, রাষ্ট্রীয় অনুষ্ঠান আজকে অনেক দিন ধরে ঘোষণা দিয়ে যে প্রধান উপদেষ্টা পাঠ করবেন, তার মাথার উপরে একটা সামিয়ানা নাই, ত্রিপল নাই, ছাতা ধরে আছে। আমরা কি আপনি এই সিম্পলিসিটি, আপনি সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে কোটি কোটি টাকা খরচ করলেন গানা বাজনার জন্য, আর আপনার মাথার উপর একটা সামিয়ানা দিতে পারেন নাই, একটা ত্রিপল দিতে পারেন নাই। বুঝান মানুষকে, এইসব ভগীযুগী মানুষ বুঝে। তো আমি আপনাকে অন্য আরেকটা খবর বলি যে ডক্টর ইউনূস অনেকগুলি কথা বলছেন যে তার সময় প্রশাসনে অনেক গতি বেড়েছে। প্রশাসনে কি পরিমাণ গতি বেড়েছে? ওনার যে শিশু উপদেষ্টা 2টা আছে এখনো, এই 2 শিশু উপদেষ্টার মন্ত্রণালয়গুলিতে 10ম গ্রেডের কর্মকর্তাদেরকেও যদি
টেবিল পরিবর্তন করেন, ডেস্ক পরিবর্তন করেন, তার ডিজি বা চেয়ারম্যান, তাইলে মন্ত্রী সাহেবের নিতে হবে, পারমিশন নিতে হবে। আমি জীবনে ভাই, আমি 91 সাল থেকে, আমাদের বন্ধুবান্ধবরা আরও আগের থেকে অ্যাডমিনিস্ট্রেশনে ছিলেন, তো সংস্থা প্রধান তো 2001 সালে থেকে আমাদের অনেক বন্ধুবান্ধবরা ছিলেন, তো সংস্থা প্রধানরা ডেপুটি সেক্রেটারি থেকে মন্ত্রণালয়কে তারা বদলি করলে জানান, যে অবহিত করেন। বাট এর নিচে কোথায় ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, তারও নিচে দ্বিতীয় 10ম গ্রেডের কর্মকর্তাদেরকে বদলি টেবিল পরিবর্তন করলে উনার শিশু উপদেষ্টাদেরকে জানাতে হয়। মানে সমস্ত জায়গায় স্থবির হয়ে গেছে কাজকর্ম। এবং আমি বুঝি না যে কেন উনি এখনো এই শিশু উপদেষ্টা 2টাকে এটা বদলান না, কেন কোনো কাজ করতে পারছে না ওদের নামে, ওদের আন্ডারে কেউ। তো এইটা আমি মনে করি যে ডক্টর ইউনূসের যে আমরা আলোচনা করি, আপনি খেয়াল করবেন, আমি কিন্তু আলোচনা করি যেন উনি ডিসিশন নিতে পারেন। আমরা আলোচনাটা করি, সমালোচনা করি যে উনি যেন একটা ডিসিশন নিতে পারেন। কিন্তু উনি ডিসিশনটা এইরকম যে উনি বললেন যে আপনারা প্রাণ খুলে সমালোচনা করুন, আর আমি কান খুলে শুনবো না। এইটা যে হবে উনার নীতি, এটা নিশ্চয়ই আমাদেরকে আহত করে, হতাশ করে। জি ডাক্তার রুবেল। ঠিক আছে, এই উনি যে শিশু উপদেষ্টা বলে যাদেরকে বুঝাতে চেষ্টা করেছেন, আমিও তাদেরকে সন্দেহ করছি যে উনি হচ্ছে শিশু উপদেষ্টা। এই শিশু উপদেষ্টা সম্পর্কে একটি কথা আমরা বলি, ঠাকুর ভাইরাও দীর্ঘ 15 বছর একটি স্লোগান দিয়েছেন, আমরাও দিয়েছি, সেটা হচ্ছে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন। ভালো কথা, আপনি রোজার মাসের আগে নির্বাচন করবার কথা বলেছেন, ফেব্রুয়ারিতে নির্বাচন করার কথা বলেন। যদিও আমরা সিপিবি কমিউনিস্ট পার্টি মনে করি এটা ডিসেম্বরেই করা যায়, তো ফেব্রুয়ারিতে আপনি করবেন। কেন 2 মাস বাড়াচ্ছেন তা জানি না, আমরা তা বুঝি না আর কি। সেটা কি শুধুমাত্র আপনারা হচ্ছে উপদেষ্টার একটা পদ উপভোগ করছেন তাই 2 মাস বাড়াচ্ছেন, নাকি সত্যিকার যৌক্তিক কারণ আছে ডিসেম্বর টু ফেব্রুয়ারি, নাকি বলে বসছেন লন্ডন বৈঠকে ফেব্রুয়ারি শব্দটা মুখ দিয়ে এসে গেছে তাই ফেব্রুয়ারি? কেন, এটা কিন্তু আমি ঠিক বুঝি না, আমরা বুঝি না। তো আরেকটা ব্যাপার হচ্ছে, সেখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় রয়ে যায়, যেটাকে নিয়ে আমরা সেই 24 সালের নির্বাচনে অংশগ্রহণ করি না, যেটাকে নিয়ে আমরা লড়াই করেছি সেই নির্বাচনের সময়, সেটা হচ্ছে একটা নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার। আপনি তত্ত্বাবধায়ক সরকার, ঠিক আছে, তত্ত্বাবধায়ক সরকার উপদেষ্টাও ঠিক আছে, কিন্তু আপনি কি নিজেকে জাতির কাছে এখন নির্দলীয় নিরপেক্ষ প্রমাণ করতে পারছেন? এবং আপনি যদি নির্দলীয় নিরপেক্ষ প্রমাণ করতে চান, তাহলে এই যে এনসিপি ঘনিষ্ঠ যে উপদেষ্টারা রয়েছেন, এবং আমরা দেখেছি বিভিন্ন সময় এনসিপি যে সারা দেশে কর্মসূচি পালন করলো, সেখানে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা, রাষ্ট্রীয় বিভিন্ন বাহিনীর সহযোগিতা আমরা দেখেছি তাদের জন্য আর কি। এই যে তাদের জন্য আজকে আপনি কর্মসূচি সমাবেশ করতে সহযোগিতা করছেন, আগামী দিনে তাদের নির্বাচনী প্রচারণায় সহযোগিতা হবে না। আজকে যেমন সি পার্লে তারা প্রমোদ ভ্রমণে যাচ্ছেন, যদি তারা ব্যক্তিগত কাজে যেয়ে থাকেন তাহলে, তো আমরা তো তাদের আয় জানি, তাদের গড় জানতাম আর কি, তারা এখন সি পার্লে হচ্ছে আড্ডা দিতে যেতে পারেন। তো আগামীকাল তারা হচ্ছে নির্বাচনী বিশাল বিশাল মেগা বাজেটে ব্যয় করবেন, সেটাও কি রাষ্ট্রীয় সহযোগিতা হবে? বা বিভিন্ন ব্যবসায়ী মহল, কালোবাজারি, এরা হচ্ছে গিয়ে যারা হচ্ছে দুর্নীতিবাজ, তারাও তাদেরকে চাঁদা দেবে, সেটা দিয়ে তো তাদের সাথে তো পেরে ওঠা যাবে না। তো তারা তো, আমি তো দেখছি যে এখানে সরকার তার নিরপেক্ষতা বা তার নির্দলীয়তার পরিচয় রাখছেন না। যদি পরিচয় রাখতে চান তাহলে অবশ্যই পরিবর্তন ঘটাতে হবে। মোশাররফ ঠাকুর ভাই যা বলেছেন তিনি এক ভিন্ন অ্যাঙ্গেল থেকে বলছেন, তবে আমি এই অ্যাঙ্গেল থেকে বলতেছি যে গভর্নমেন্টকে এই ডক্টর ইউনূসের সরকারকে নির্দলীয় প্রমাণ করার জন্য, নিরপেক্ষ প্রমাণ করার জন্য সকল দলের, বিশেষ করে যে এনসিপি নামে তার স্বপ্নজাত যে দল, এই দলের সাথে বিন্দুমাত্র সম্পৃক্ততা তার প্রশাসনের নির্বাহী বিভাগের রাখা যাবে না। তাহলে বলতে হবে যে আমরা নির্দলীয় একটা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে এই ফেব্রুয়ারি মাসে হোক আর যেই মাসে আর যেই বছরই হোক, এই কাঠামোতে থাকলে বা এই মন্ত্রী বা এই উপদেষ্টা থাকলে এটা নির্দলীয় নিরপেক্ষ সরকার দাবি করা যাবে। এখন একটা প্রশ্ন, যে ধরেন যেই উপদেষ্টাদের কথা আপনারা বলছেন, আমরা জানি যে তাদের এলাকায়ও তারা অনেক তৎপরতা চালাচ্ছেন,
বললেন যে ঠিক আছে, নির্বাচন তো এখনো বাকি, ফেব্রুয়ারি, 3 মাস আগে ওনারা পদত্যাগ করবেন। এটা তো খুব আবার মানে বাচ্চা ছেলেদের কনভিন্স করার মতো বিষয়। আরে তোমাকে একটা কিনে দেবো, একটা চকলেট খাওয়ানো হবে আর কি। আপনি হচ্ছে দীর্ঘ 1 বছর কাটিয়ে দিলেন উপদেষ্টা হিসাবে, আরও হচ্ছে গিয়ে সেই নভেম্বর মাস পর্যন্ত কাটাই দিবেন। সব কিছু গুছিয়ে টুছিয়ে সরকার ব্যবহার করলেন, নির্বাহী বিভাগকে ব্যবহার করে সমস্ত কিছু রেডি করে জাস্ট 3 মাস আগে পদত্যাগ করে তারপর নির্বাচন করতে গেলেন। তা কেমনে করে হয়? আর ওনারা দুজন যদি নির্বাচন এখন নাও করে, ওনারা দুইজন যদি নির্বাচনে অংশগ্রহণ নাও করে, তো তারা তো হচ্ছে মানে অপ্রকাশ্যে হোক বা আনঅফিসিয়ালি হোক, তারা তো ওই রাজনৈতিক দলেরই অংশ এবং অঙ্গ। ঠিক আছে, তাদের কথাবার্তা সমস্ত বডি ল্যাঙ্গুয়েজ বলেন, একজন উপদেষ্টা তো রাতে মাস্ক পরে এনসিপির মিটিং এ গেছেন, সেটা তো ভাইরাল হয়েছে আর কি। ফলে তো এনসিপি তো সরাসরি রাজনৈতিকভাবে প্রতিনিধিত্ব করছেন এই সরকার। এবং তারা এমন, যে এখানে সরকার তো অনেক উপদেষ্টা আছে যাদের নাম আপনি জানবেন না, তারা এমনই, তারা যাহা ফেসবুকে মাঝরাতে লেখে, এই টোটাল সরকার সেই দিকেই হেলে যায়। আমাদের প্রধান উপদেষ্টা সেদিকেই হেলে যায় আর কি, মাঝরাতের সামাজিক মাধ্যমে স্ট্যাটাসের মধ্য দিয়ে। মানে শিক্ষা উপদেষ্টা তিনি বলতে পারেন না যে আগামীকাল এই এইচএসসি পরীক্ষা হবে না, এটা তিনি বলতে সংশয়গ্রস্ত হন। তার নাকি সচিব বানা করেছে, সচিব তার উপরে উঠে গেছে আর কি। তারপরও তিনি সেটা হয় যখন আমি দেখি যে একজন উপদেষ্টা সেটা মাঝরাতে তার ফেসবুকে স্ট্যাটাসে দিয়ে দেয়, তখন হচ্ছে দেখা গেল পুরো বাংলাদেশ চেঞ্জ হয়ে গেল, পুরো সরকার চেঞ্জ হয়ে গেল। তো সরকারের মূল ভার কেন্দ্র কোথায়? ভার কেন্দ্র কি প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর ইউনূসের কাছে, না ভার কেন্দ্র হচ্ছে ওই দুইজন উপদেষ্টার কাছে? তাহলে তারা এত পাওয়ারফুল, তারা এত ইনফ্লুয়েন্সিয়াল অ্যাডভাইজার বা মিনিস্টার, এরকম ইনফ্লুয়েন্সিয়ালিটি তার থাকলে তাহলে আমার প্রফেসর ডক্টর ইউনূস যতই চান, যতই তিনি স্বপ্ন দেখেন যে আমরা 3 বার বা 4 বার আমরা ভোট দিতে পারি নাই, আমাদের ভোটের আনন্দ পাইনি, এবার একটা তার ভাষা আমি কোট করতেছি, একটা মহা আনন্দের নির্বাচন হবে। আসলে কি মহা আনন্দের নির্বাচন হবে, নাকি আমরা সেই আবার একই জায়গায় ফিরে যাব আর কি? আমাদের যে গণতন্ত্রের স্বপ্ন স্বাদ, যে ভোটাধিকারের স্বপ্ন স্বাদ, সেটা আমাদের অধরাই রয়ে যাবে। জি, মিস্টার ঠাকুর, দেখুন আমার মনে হয় যে ভোট কেন্দ্রে বাচ্চা কাচ্চা নিয়ে যাবার কথা বলেছেন এবং ইতিহাসের সেরা নির্বাচন হবে বলে। আমি এইটা বুঝলাম না যে এটা প্রধান উপদেষ্টাকে যে বক্তৃতাটা লিখে দিল, এটা জাতির উদ্দেশ্যে তো উনি রিটেন একটা বক্তব্য দিয়েছেন যে আমি তো জানি যে আমরা ছোটবেলা, আমি গ্রামে বড় হয়েছি, এসএসসি পরীক্ষা দিয়েছি বানিয়াচং গভর্নমেন্ট হাই স্কুল থেকে। তো আমরা খুব হতাম, কি বলে আফসোস হতো, বড়রা ভোট দিতে যাচ্ছে, এই যে রশি টানিয়ে দিত এই এর মধ্যে, এই রশির ভিতরে গেলেই 4টার পরে ভোট দেওয়া যেত। তো আমাদেরকে খুব আনসার একজন দাঁড়িয়ে থাকতো লাঠি নিয়ে, কান পর্যন্ত লাঠি, তো ও দাঁড়িয়ে থাকতো। তা আমাদের খুব আফসোস হতো যে যদি ভিতরে যেতে পারতাম, বয়স কবে 18 হবে তারপরে যাব। তো আজকে যে প্রধান উপদেষ্টা যে বললেন যে আপনার বাচ্চা কাচ্চা নিয়ে যাবেন, এটা কিভাবে ওনার এইটা প্রধান উপদেষ্টা বলেন কিভাবে? ভোট কেন্দ্রে তো বাচ্চা কাচ্চা নিয়ে যাওয়া অ্যালাউড না, এবং বাচ্চা কাচ্চা ভোট কেন্দ্র তো ঝুঁকিপূর্ণ, অনেক ক্ষেত্রে অনেক সময় বলা হয়ে থাকে। বাচ্চা তো যেতে পারে না, যেতে পারে না, 18 বছর নিচে কেউ ভোট কেন্দ্রের এরিয়ার ভিতরে ঢুকতে পারবেন না, সারাউন্ডিংসের মধ্যে ঢুকতে পারবেন না। এটা হলো একটা কথা, এটা আমি জানি না কে লিখেছেন ওনার বক্তব্য। তো আরেকটা হচ্ছে যে আমি আপনাকে বলছি যে ডক্টর ইউনূসের কতগুলো জিনিস হচ্ছে সোনার পাথর বাটি, মানে অলিক কল্পনা। আপনি দেখেন যে বিপ্লবোত্তর উনি একটা বাজেট দিলেন, এই বাজেটে আমি গত 4 তারিখে আপনার এই অনুষ্ঠানে আপনার এই চেয়ারটাতে একজন বড় ব্যবসায়ী আলোচনা করলেন, আমি তার বক্তব্যটা খুব ভালোভাবে লক্ষ্য করেছি। তো সেখানে এনবিআর আগে ব্যবসায়ীদের সাথে ট্যারিফ নিয়ে, ট্যাক্স নিয়ে, এগুলো নিয়ে আলোচনা করতো, এবার তাও করে নাই। এবং দেখুন যে উনি আমড়া গাছে আপেল চাচ্ছেন, আমড়া গাছকে বলছেন হ্যাঁ এই গড আপনি এই আমড়া গাছে আমাদের বাচ্চাদের জন্য, এই বিপ্লবের বাচ্চাদের জন্য আপেল দেন। কিভাবে দেখুন, অর্থ সচিব খায়রুজ্জামান, নামগুলি ব্যাংকিং সচিব নাজমা মোবারক,
IRD সচিব শাহরিয়ার কাদের সিদ্দিকী, NBR সচিব আব্দুর রহমান, অর্থ মন্ত্রণালয়ে 4টা সচিব আছে, 4টা সচিব কঠিন আওয়ামী লীগের। আমি দায়িত্ব নিয়ে বলছি 4টা সচিব কঠিন আওয়ামী লীগের, হাসিনার আমলের। উনি একটাকেও সরালেন না। তাইলে কিভাবে হবে? কিভাবে বাজেটটা হবে? বিপ্লবোত্তর বাজেটটা কিভাবে হবে? উনি সরালেন না কেন? কারণ উনার কাছে 4টা মাল আছে, উনার 4টা ভাড়াটিয়া মাল আছে। একটার নাম হচ্ছে 10 বছর আগে এরা বাড়িতে গিয়েছে ডক্টর আব্দুর রশিদ, ক্যাবিনেট সেক্রেটারি, 82 ব্যাচের। এখন 15 ব্যাচ, 82 ব্যাচ মানে 4র্থ ব্যাচ। আর ইয়াতে কি বলে 15তম ব্যাচের এরা এখন সচিব। ডিফারেন্সটা কত, গ্যাপ কত? 82 ব্যাচের নাসিমুল গনি স্বরাষ্ট্র সচিব, 82 ব্যাচের মুখলেস সংস্থাপন বা জনপ্রশাসন সচিব, 82 ব্যাচের সিরাজউদ্দিন সাথী জয়েন্ট সেক্রেটারি হিসেবে রিটায়ার্ড করছিল। এই 4টা জিনিস এরা অন্যদের কানে পরামর্শ নিয়ে, অন্যদের নিজস্ব কোনো বুদ্ধি পড়া নাই, নিজস্ব কোনো ইনফরমেশনের সোর্স নাই, মানে নিজস্ব বুদ্ধি জ্ঞান নাই, মানে জানেন না তো, চিনেন না তো উনি এদেরকে। 15 ব্যাচের এদের সচিব, ওদেরকে জানেন না, উনি চিনেন না। এবং আমি আপনাকে বলছি যে এরা চালাচ্ছেন। আর আপনাকে বলি, এই যে পানি সম্পদ সচিব, ডাক হয় 300 কোটি টাকা, 300 কোটি টাকা ইয়ারা ডাক দেয়, কি বলে ব্যবসায়ীরা মিলে এরা ডাক করে 300 কোটি টাকা দিয়ে দিবে, আর আপনি একজন সচিব হবেন। সচিব সাহেবকে বলে যে আপনাকে আমরা সচিব বানাবো, 300 কোটি টাকা আমরা উঠাইয়ে দিয়ে দিব। কাকে দিব? 300 কোটি টাকা দিয়ে দেবো, আপনি আমাদের ব্যবসার ব্যবস্থা করে দেবেন। 300 কোটি টাকা LGRD সচিব, যে অর্ধেক দেওয়ার পরে তারপরে তাকে বিদায় করে দেওয়া হয়েছে। LGRD সচিব 300 কোটি টাকা ডাক হয় ভাই, ডাক নিলাম হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলিতে নিলাম হয়। তো এইটা ডক্টর ইউনূসের কানে যায় না, আমাদের কানে আসে, ডক্টর ইউনূসের কানে যায় না। আপনি মনে করছেন যায় না? যায় তো। PDS নিয়ে পার্সোনাল ডাটা শিট ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে দৌড়াবে কেন? অফিসারের, একজন সচিবের পার্সোনাল ডাটা শিট ঢাকা বিশ্ববিদ্যালয় ঘুরবে কেন? সম্মতিপত্র, টাকা দিবে যে, এটা সম্মতিপত্র স্টাম্পে লেখা হয়। তো এই জন্য আমি বলছি যে উনি অনেক ভালো মানুষ আমি মনে করছি। আপনি এই খবরগুলি জানেন যখন, আপনাকে DGFI রিপোর্ট দেয়, আপনাকে SB রিপোর্ট দেয়, NSI রিপোর্ট দেয়, আপনি কোনো অ্যাকশন নাই আপনার। আর আপনি 4টা ভাড়াটিয়াকে বসে রাখছেন। এই 4টা ভাড়াটিয়া রশিদ, নাসিম, মুখলেস, সিরাজউদ্দিন সাথী, এই 4টা ভাড়াটিয়া আপনার এখানে বসে রাখছে। আপনাকে বলে সব ঠিক আছে, ঠিক নাই তো? আজকে যে মানুষ যে অবিশ্বাস করে, আপনি যে বললেন উনি দুইটা বক্তৃতা দিলেন, তারপরে আমি আসছিলাম যখন, আমি ড্রাইভারদের কাছে শুনছিলাম যে ইউনূস সাহেব কি ইলেকশন দিব, আপনি কি মনে করেন স্যার? তো আমি বললাম যে উনি তো বললো, তো বিশ্বাস করে না, মানুষ বিশ্বাস করছে না। বিএনপি পজিটিভ রিঅ্যাকশন দেওয়ার পরে মানুষ বিশ্বাস করছে না যে মানুষ বিএনপিকে বিশ্বাস করতে না, মানে বিএনপির যে পজিটিভ রিঅ্যাকশন দিছে এটা রিয়েলি পজিটিভ রিঅ্যাকশন কিনা এইটা বিশ্বাস করছে না। যে আপনি দেখুন যে উনি যে ইয়াতে গেলেন, লন্ডন গেলেন, 5.5 কোটি টাকা হোটেল ভাড়া আর খাওয়া খরচ, 5.5 কোটি টাকা অর্জন। কি তারেক রহমানের সাথে মিটিং করছেন, ভালো করছেন। কি কারণে? মানুষ কি বলে? মানুষ বলে যে ইশরাককে নিয়ে উনি যে ঝামেলায় পড়ছিল, যে ইশরাক ডাক দিলেই বেইলি রোড, মিন্টু রোড এগুলো অচল হয়ে গেছে। এরপর উনার টনক নড়ছে। উনার প্যারিসের পীর সাহেব বলতো যে ও মির্জা ভাই, আপনি না ডক্টর ইউনূসের বিরুদ্ধে আন্দোলনের ডাক দিবেন, ডাক দিয়া দেখেন আপনার নেতা কর্মীরা, সমর্থকরা ধরে পিটাবে। তো ডক্টর ইউনূস এটা বসেছিল যে বিএনপি যখনই আমার বিরুদ্ধে ডাক দিবে, নেতাকর্মীরা, বিএনপি নেতাকর্মীরা নেতাদেরকে পিটিয়ে দিবে, আমি ক্ষমতায় থাকবো, সঠিকভাবে জোরসে থাকবো, কিছুই হবে না। তো তারপর যখন দেখছে মির্জা সাহেব লাগে না, মির্জা ফখরুল ইসলাম আলমগীর তো দরকার নাই, ইশরাক ডাক দিলেই বেইলি রোড, মিন্টু রোড অচল হয়ে গেছে। এরপর ওনার খবর হয়েছে যে তাড়াতাড়ি তো এটাকে ডিফিউজ করা দরকার। যে উত্তপ্ত হয়ে উঠছে যে মাঠটা, পুরো দেশের মাঠ যে উত্তপ্ত হয়ে উঠছে বিএনপির, এই উত্তপ্তকে মধ্যে, উত্তাপের মধ্যে পানি ঢেলে দিতে হবে।
ডাল পানি ঢেলে দিতে হবে কেন, দিয়ে দেওয়ার জন্য ব্যবস্থাটা কি, তারেক রহমানের সাথে একটা মিটিং করে ফেলা। তারেক রহমান সাহেবের সরল বিশ্বাসে ওনার সাথে মিটিং করেছেন এবং পুরো মাঠ বিএনপির মধ্যে একটা প্রশান্তির হাওয়া বয়ে গেল। উত্তপ্ত কর্মীরাদের মধ্যে একটা পানির শীতল পানির ধারা বয়ে গেল। উনি সাকসেসফুল। আজকে যে উনি যে 5 তারিখে যে বক্তব্যটা দিলেন, এই 5 তারিখের বক্তব্যটা গত বছর নভেম্বর মাসের 5 তারিখে হতে পারত। যেটা হয়েছে এখন সেটা হলেই হয়, যেটা 5 তারিখে বক্তৃতায় বলেছেন সেটা ইমপ্লিমেন্ট হলেই হয়। এখন 5 তারিখের যে 5ই আগস্টে যে বক্তব্যটা করলেন বর্ষপূর্তিতে, এটা যদি উনি কথাটা রাখেন, নিজের কথা রাখেন, আমার মনে হয় মানুষের সন্দেহ যেন ভুল প্রমাণিত হয়, তাহলে তিনি ডক্টর সাজেদুল হক রুবেল। নিশ্চয়ই দেশে যত তাড়াতাড়ি সংসদ নির্বাচন হবে, জাতীয় নির্বাচন হবে, মানুষের ম্যান্ডেটে একটা গভর্নমেন্ট তৈরি হবে, ততই দেশ আবার স্বাভাবিকভাবে গণতন্ত্রের দিকে যাত্রা শুরু করবে। যে সহস্র জীবন গেল, সেই জীবনগুলো দান একটা যথার্থতার জায়গায় যাবে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে মানুষ বিশ্বাস করছে না, আমরাও খুব বেশি আশ্বস্ত না, অনেক কারণে আমরা আশ্বস্ত না। তবে একটি বিষয় আমাদের হচ্ছে গিয়ে মাথায় রাখতে হবে যে অনেক ধরনের অজুহাত, হ্যাঁ, একটা বুবি ট্র্যাপের, মানে বুবি ট্র্যাপ থাকে না, কতগুলো বুবি ট্র্যাপ পাতিয়ে রাখা হয়েছে। যে কোনো সময় যে কোনো ট্র্যাপে আটকে গিয়ে সমস্ত পরিস্থিতি উল্টায় যাবে। এই ধরনের বুবি ট্র্যাপের মধ্যে একটা বুবি ট্র্যাপ হচ্ছে এই যে কারো দাবি যে গণভোট দিতে হবে, আবার কারো দাবি এই নির্বাচনকে সংবিধান সংস্কার সভার নির্বাচন বলতে হবে। কারো দাবি হচ্ছে যে এটা একটা আইনগত কাঠামো দিতে হবে সংস্কারকে, এবং এই যে বিভিন্ন দাবি উত্থাপন করা হবে। তারপরে হচ্ছে বিচার প্রক্রিয়াটার ক্ষেত্রে আসলে আমরা ফেব্রুয়ারি পর্যন্ত বা ডিসেম্বর পর্যন্ত কতটুক নিয়ে যেতে পারবো। বর্তমানে যখন হচ্ছে গিয়ে আমাদের আইন মন্ত্রণালয় এবং আইন উপদেষ্টার যে হচ্ছে গিয়ে খুব ক্যারিজমেটিক ব্যর্থতার কারণে যে জটিল পরিস্থিতি তৈরি হয়েছে, এখানে এই জটিল পরিস্থিতি আপনি কতটুকু বিশ্বাসযোগ্য এবং গ্রহণযোগ্য জায়গায় মাত্র কয়েক মাসের মধ্যে নিতে পারবেন না। আপনি হচ্ছে একটি কাজই মোটামুটি করছেন, সেটা হলো সংস্কারের ব্যাপার, এবং সেটা থেকে নেওয়ার ক্ষেত্রে আমি মনে করি ইউনূস সাহেবের তার প্রথম যে বক্তব্য ছিল ফেব্রুয়ারি 15 তারিখ, তিনি বলেছিলেন যে সব কটা রাজনৈতিক দল যেটুকুতে একমত হবে সেটুকুই একমতটা লেখা হবে সনদে, সেই জাতীয় সনদ নিয়েই চলে যাব আমরা নির্বাচনে। এই কথায় যদি তিনি স্ট্রিক্ট থাকেন তাহলে বলা যায় সংস্কার একটা জায়গায় চলে এসছে। আর তিনি যদি এখন হচ্ছে যে চাপিয়ে দেওয়া বা যে সমস্ত বিষয়ে আমাদের অনেক বিতর্ক রয়েছে, সেই বিতর্কগুলোকে এমফ্যাসিস করতে চান এই জাতীয় ঐক্যমত্য কমিশনের মাধ্যমে, তাহলে এটার ব্যাপারে একমত হবে না, সংস্কার ব্যাপারটাও লটকে যাবে এবং একটা খারাপ জায়গায় চলে যাবে। অর্থাৎ অনেকগুলো ট্র্যাপ আছে, যে কোনো একটা ট্র্যাপের মধ্যে দিয়েই বলা হবে যে দেশের তো অবস্থা খুবই খারাপ, ঠিক আছে। এই কথায় কথায় বলেন যে এই আইন শৃঙ্খলা পরিস্থিতির মধ্যে কেন নির্বাচন হবে, ওটার মধ্যে কেমন নির্বাচন হবে, এবং তার সাথে তো সুর মিলিয়ে ডাক্তার শফিকরা বলেনি, ঠিক আছে। যখন হচ্ছে আপনার পাটগ্রামে হামলা হবে লালমনিরহাটে, তিনি বলবেন, ডাক্তার শফিকরা বলবেন যে জামাত বলবে যে এই নির্বাচন করার কোনো অবস্থা নাই। আবার যখন পটিয়াতে মব হবে তখন আবার বলবেন না, তখন আবার নিশ্চুপ থাকবেন আর কি। তো এরকম তো নানান রকম ট্র্যাপ আছে, ঝুঁকি আছে। সেই ঝুঁকিগুলোর মধ্যে দিয়ে আমি মনে করি জনগণকে খুব সচেতনভাবে এবং হচ্ছে রাজনৈতিক দলগুলো যারা সত্যি সত্যি বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তরে এখনও বিশ্বাস করে এবং তারা এখনও একটা প্রত্যয় নিয়ে লড়াই লড়বে, তাদেরকে দৃঢ় অবস্থান থাকতে হবে, তাদেরকে দৃঢ় অবস্থানে এবং দায়িত্বশীল অবস্থানে থাকতে হবে রাজনৈতিক দলগুলো, আমাদের দলগুলোকে, পার্টিগুলোকে। তাহলে আমার মনে হয় না যতই ট্র্যাপ করুন, যতই উসিলা তৈরি হোক, নানা ধরনের সরকারের ভেতর থেকে হোক, সরকারের বাইরের থেকে হোক, দেশের থেকে হোক, বিদেশ থেকে হোক, আমরা সমস্ত ষড়যন্ত্র মোকাবেলা করেই একটা সত্যিকার অর্থে সুষ্ঠু নির্বাচন থেকে অগ্রসর হব। যদিও দেখবেন এই সংস্কার প্রক্রিয়ায় নির্বাচনী প্রক্রিয়াকে স্বচ্ছ করার জন্য শুধুমাত্র তত্ত্বাবধায়ক সরকারের কথাই বলা হয়েছে। এই কথাটা বললেই কিন্তু শেষ হয়ে যায় না। 3টি এম রয়েছে, মানি, ম্যানিপুলেশন অফ অ্যাডমিনিস্ট্রেশন এবং মাসলস, এবং আর সাথে আছে ধর্মের সুরসুরি। এই উপাদানগুলো থাকলে জনগণের প্রকৃত আশা আকাঙ্ক্ষার প্রতিফলন নির্বাচনে হয় না।
এগুলোকে রোধ করার জন্য আমাদের বদিউদ্দিন মজুমদার ভাই সারা 15 বছর 20 বছর 21 বছর 30 বছর ধরে বলে আসতেছেন, কিন্তু এবার কিন্তু নীরব ছিলেন এই সংস্কারের প্রশ্নে। আর এই যে বৈষম্যহীন বাংলাদেশের কথা বলি, নির্বাচন সংস্কার কমিশনের প্রধানই ছিলেন, নির্বাচন সংস্কার কমিশনের ঐকমত্য কমিশনের সদস্য ছিলেন, কিন্তু এবার নিশ্চুপ ছিলেন আর কি এই প্রশ্নে। আমরা দেখবেন যত আলোচনা হয়েছে এই নির্বাচনের প্রসেসটা ক্ষেত্রে শুধু তত্ত্বাবধায়ক সরকার করলে তো হবে না, আরও এই যে 3টে এমকে ঠেকানোর ব্যাপার আছে, এই ব্যাপারে কোনো কথাবার্তা কিন্তু নেই। এবং আরও একটা ব্যাপার হচ্ছে এই যে বৈষম্যহীন বাংলাদেশ, এই যে মানবিক অধিকারের যে কথাগুলো বলা হচ্ছে, অত্যন্ত লজ্জার সাথে জাতির কাছে প্রকাশ করতে চাই যে আমরা এই যে 23 দিন বৈঠক করেছি, আমাদের সম্প্রসারিত যে মানবিক মৌলিক অধিকারের যে আলোচনাগুলো ছিল সেগুলো আলোচিত হয়নি। এবং বলা হয়েছে এগুলো সম্বন্ধে থাকবে না, অ্যাপেন্ডিক্সে থাকবে। অর্থাৎ মৌলিক অধিকারের সম্প্রসারিত রূপগুলো, যেটা অন্ন বস্ত্র বাসস্থানের কথা আমরা বারবার বলে এসেছি, 72 সংবিধানের সময় বলেছি এটা হচ্ছে না, এখানে আইনগত বাধ্যবাধকতার কথা নাই। এখানে আইনগত বাধ্যবাধকতা লেখা হয়েছে, লেখা হলেও এটা সনদে লেখা হবে না, এটা সনদের অ্যাপেন্ডিক্সে লেখা হবে। তাহলে কি হচ্ছে? তো সব কিছু মিলিয়ে আমরা মনে করি যে একটা স্বতঃস্ফূর্ততার মধ্যে গা ভাসিয়ে আছেন, আমাদের প্রধান উপদেষ্টাও গা ভাসিয়ে আছেন। আমাদের প্রচার মাধ্যমগুলো আমার মনে হয় যে বস্তুনিষ্ঠ, এখন তো কোনো চাপ থাকার কথা নয়, এখন তো ডিজিএফআই, এনএসআই বা এখন তো বিভিন্ন সংস্থার সেই চাপ নেই। কিন্তু কেন জানি মনে হয় আমরা যখন হচ্ছে বিভিন্ন প্রচার মাধ্যমের সংবাদগুলো শুনি, তখন আমরা মনে হয় এখানে কেন তারা নিজেরাই নিজেদেরকে টেম্পার্ড করে দিচ্ছে, তারা নিজেরাই নিজেদেরকে সেলফ সেন্সর করছে, প্রকৃত খবর প্রকৃত বিষয়টি অনেক সময় তুলে ধরছে না আর কি। নির্বাচন তো একটা গণতন্ত্রের রূপ, কিন্তু আরেকটা গণতন্ত্রের রূপ হচ্ছে আমার বিচার বিভাগ কেমনভাবে চলছে, সেখানে কোনো প্রভাব, দলীয় প্রভাব তৈরি হচ্ছে কিনা, তো সেখানে দলীয় প্রভাব মুক্ত হচ্ছে কিনা, আমার সংবাদ মাধ্যম কীভাবে চলছে সেখানে দলীয় প্রভাব মুক্ত হচ্ছে কিনা, কিংবা আওয়ামী লীগ যেভাবে করে সংবাদ মাধ্যমের উপর চাপ প্রয়োগ করতো, দখলদারিত্ব করতো, এখন আবার নতুন করে তো শোনা যাচ্ছে বিভিন্ন পত্রিকা, একটি পত্রিকা তো খুব সম্প্রতি দখল হয়ে গেল আর কি। তো এরকম পত্রিকা দখলও হচ্ছে। এই যে দখলদারিত্বের ভয় যদি থাকে আর কি, তাহলে তো হচ্ছে সংবাদ মাধ্যমের স্বাধীনতা সুদূর পরাহ তো এখনও রয়ে গেছে বলতে হবে আর কি। জি মিস্টার ঠাকুর, আমি আপনি বলছি যে আপনি দেখবেন যে ডক্টর ইউনূসের জাতির উদ্দেশ্যে বক্তৃতার পরপর আমি চ্যানেল আইয়ে আপনার অফিসে বসে দেখছিলাম যে তারেক রহমানের, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একটা বক্তব্য প্রচার হচ্ছিল। তিনি বলছেন যে কোনো আপনার একটি সুন্দর নির্বাচনের জন্য যে দেশে মববাজি বন্ধ করতে হবে, মববাজি বন্ধ করতে হবে। আপনি বলেন যে 16ই জুলাই আমরা বলছিলাম প্রায় 10 বছর ধরে শেখ হাসিনা বারুদের স্তূপের উপর বসে আছেন, যে কোনো সময় একটি স্ফুলিঙ্গ সংযুক্ত হলেই এটা বিস্ফোরিত হবে। তো যে আবু সাঈদের শাহাদাতের মধ্য দিয়ে, আবু সাঈদ নিহত হওয়ার মধ্য দিয়ে যে স্ফুলিঙ্গটি সংযুক্ত হলো, সেই দিনে ডক্টর ইউনূসের যে সরকারি দল, ইয়ার ভাষায় আমাদের রিজওয়ানার ভাষায় সরকারি দল, এই সরকারি দল সেদিন গেল গোপালগঞ্জে মববাজি করতে। গোপালগঞ্জে গিয়া মুজিববাদ মুর্দাবাদ বলতে হবে কেন? আমি তো শুনি নাই ভাই। আমি 75-এর পরে, আমি ক্লাস 7-এ পড়ি, আমি 75-এ 7-এ পড়ি। এর পরে আমি কোনোদিন শুনি নাই মুজিববাদ শুনি নাই 75-এর পরে। আওয়ামী লীগ কোনোদিন মুজিববাদ 75-এর পরে কোনোদিন এই 50 বছরে আওয়ামী লীগ মুজিববাদ ক্যারি করে নাই। মুজিববাদের উপর খন্দকার মোহাম্মদ ইলিয়াসের একটা এত বড় লেখা বই আছে, এই বইটা আমি জোগাড় করে পড়ছি, খুব ভালো করে পড়ছি। বাট কোনোদিন মুজিববাদ এটা আলোচনায় আনার জন্য, যে আওয়ামী লীগকে ফেস করার জন্য, বাট আওয়ামী লীগ কোনদিন আলোচনা নেই। তো মুজিববাদ মুর্দাবাদ গিয়ে গোপালগঞ্জে বলতে হবে কেন? হোয়াট ব্লাড মুজিববাদ তো নাই, অস্তিত্বহীন। শেখ হাসিনা তো মুজিববাদ ক্যারি করে নাই, 2011 সাল থেকে তো শেখ হাসিনা মুজিববাদ ক্যারি করে নাই, বা শেখ হাসিনা 81 সালে আইসেও মুজিববাদের কথা বলে নাই। তো এটা গ্যাঞ্জাম লাগানো। নাম্বার 2, এটা ডক্টর ইউনূস নিষেধ করতে পারতেন যে নো, যাবা না ওখানে, অন্যত্র করো। নাম্বার 2 হচ্ছে যে আমি আপনাকে বলছি যে 5 তারিখে দেখেন যে এই ঐতিহাসিক দিবসে তারা এটাকে প্রমোদ ভ্রমণ করলেন। তো
তো আমি আপনাকে বলি এইটার একটা মাত্র জায়গা আছে, সেটা হচ্ছে 2016 সালে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আপনি দেখবেন যে ভিশন 2030-র মধ্যে তিনি একটা কথা বলেছেন যে আমাদের সবারই ভুল ত্রুটি আছে, কিন্তু আমরা এই ভুল ত্রুটি থেকে আমরা শিক্ষা গ্রহণ করি। এই শিক্ষাটার নাম হচ্ছে যে একটা অন্তর্ভুক্তিমূলক সমাজ আমরা বিনির্মাণ করতে চাই। এই অন্তর্ভুক্তিমূলক সমাজটা আমি আপনাকে বলি, রাজনৈতিক দর্শন চর্চার কারণে কেউ আমার শত্রু এটা আমি মনে করতে চাই না। শুধুমাত্র যারা শেখ হাসিনার সাথে থেকে বা আমার দলের সাথে থেকেও কেউ যদি ক্রিমিনাল অফেন্স করেন, অ্যাজ ক্রিমিনাল অফেন্ডার হি উইল বি প্রসিকিউটেড, তিনি বিচারের সম্মুখীন হবেন। এইটাই তো হওয়ার নিয়ে বিচারের কথা হলো। শেখ হাসিনা অন্যায় করছে 100 ভাগ, আমার জন্য 80 ভাগ জায়েজ হালাল, এটা তো না। আমার কথা হচ্ছে যে তারেক রহমানের বক্তব্যটা হচ্ছে শেখ হাসিনা যা করছে, অন্যায় করছে, এটা আমার জন্য অন্যায়, আমি এই অন্যায়টা করব না। প্রতিশোধ প্রতিহিংসা রাজনীতি করবেন না সর্বশেষ বলেছেন। আপনার কথা মনে আছে যে ছাত্র দলের সমাবেশে 2024 সালের 5ই আগস্ট তারেক রহমান যে প্রথম যে বক্তব্যটা দেন সেটা হচ্ছে আপনারা কেউ প্রতিহিংসার আশ্রয় নেবেন না। তো আমি মনে করি আমাদের যাদের ডেভিয়েশন হচ্ছে, বিচ্যুতি ঘটেছে, আপনি দেখেন 4000 লোককে প্রায় বহিষ্কার করতে হচ্ছে বিএনপির। 4000 লোককে বহিষ্কার করার পরে এইখানে আপনি দেখেন যে আপনি তো জানেন যে সিআরপিসি এবং পেনাল কোড অনুযায়ী প্রাইমা ফেসি মানে প্রাথমিক সত্যতা, আমি যখন আমার দল যখন কাউকে কোনো বেআইনি কাজের জন্য তাকে বহিষ্কার করে, তখন একটা প্রাইমা ফেসি তৈরি হয় না যে তিনি কোনো অনিয়মের সাথে জড়িত ছিলেন। পুলিশ কি তাকে ধাওয়া করে? পুলিশ তাকে ধাওয়া করে না, পুলিশ তাকে ধাওয়া করে না, যায় না তার সাথে। একমাত্র প্রথমেই হলো ওই যে পাটগ্রামে পার্টি সিরিয়াসলি বলছে যারা এই মব করছে এদের বিরুদ্ধে মামলা দায়ের করেন, দল বলছে, এই জন্য এদেরকে ঢাকায় চেঞ্জ করতেছে পুলিশ। আমার কথা হলো যে বিএনপি এখন একটা প্রশ্ন আসে, অনেকেই আমাকে এই প্রশ্নটা করেন, আমি আপনার জন্য আপনার মাধ্যমে ক্লিয়ার করতে চাই যে আপনারা দল ক্ষমতায় নাই, ছোট্ট করে দল ক্ষমতায় নাই, আপনারা দলের নেতৃবৃন্দকে কর্মীদেরকে আপনারা ম্যানেজ করতে পারেন না, কন্ট্রোল করতে পারেন না, ক্ষমতায় গেলে কি হবে? নো, ক্ষমতায় গেলে আমি এক্সপেল করা মাত্র সে অ্যারেস্ট হয়ে যাবে, গ্রেফতার হয়ে যাবে। সরকারি দল থেকে কেউ যখন এক্সপেল্ড হয়, পুলিশ সাথে সাথে এক্সপেল্ডের চিঠি পত্রিকায় ছাপা হওয়ার আগে ওর বাড়ির সামনে পুলিশ আগে যায়। তো এই জন্য আমি বলছি যে আমরা যদি সরকারি থাকতাম তাহলে আমাদের পুলিশ অ্যান্ড আদার্স আইন প্রয়োগকারী সংস্থা এইগুলাকে দিয়ে এটা কন্ট্রোল করা যেত। বাট সরকার এর আইন প্রয়োগকারী সংস্থাগুলি এই ক্ষেত্রে কোনো ভূমিকা গ্রহণ করেনি, যার জন্য আমি মনে করি যারা ডেভিয়েটেড হয়েছেন, আমার কাছে এদের কাছে করজোড়ে অনুরোধ, আপনারা সবাই শান্ত হন। এবং পলিটিক্স এটা কোনো মানি মেকিং মেশিন না, পলিটিক্সটা একটা বেসিক্যালি একটা জনগণের সেবা দেওয়ার জায়গা। এইটা যারা মনে করেন এরাই শুধু পলিটিক্স করেন, আর বাকি যারা মনে করেন যে পলিটিক্স ইজ এ মানি মেকিং মেশিন, উমামা ফাতিমার মতে, এরা এই জায়গাটা পরিত্যাগ করেন। ধন্যবাদ। ডক্টর সাজিদুল হক, ছোট্ট করে আজকে 5ই আগস্টের পরবর্তী দিনে একটি আকাঙ্ক্ষার কথাই পুনর্ব্যক্ত করতেছি, সেটা হচ্ছে গণ অভ্যুত্থানের জনআকাঙ্ক্ষা বাস্তবায়নের লক্ষ্যে মানুষের ভোটাধিকার মানুষের কাছে ফিরিয়ে দিন, এবং মানুষের কাছে ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার জন্য একটা শান্তিপূর্ণ একটা স্থিতিশীল অবস্থা তৈরি করতে হবে। ফলে আপনার সরকারের ভেতরে, প্রধান উপদেষ্টা সরকারের ভেতরে কিংবা তার বাইরে বা তার প্রিয় রাজনৈতিক দল থেকে কোনো ধরনের প্রভোকেশন তৈরি করবার উদ্যোগ যেন না হয়। এবং একই সাথে একটা কথা বলি যে ব্যর্থতার দায়ভার অন্যকে দিয়ে দেওয়া এদেশের প্রচলিত রাজনীতিবিদদের, পচাগোলা রাজনীতিবিদদের বৈশিষ্ট্য। সেই একই জিনিস আপনার মতো দেখা যাচ্ছে। বিগত স্বৈরাচারী সরকার আমাদেরকে বলতো জামাত ইসলামের জুজু দেখাইতো, জঙ্গিদের জুজু দেখাইতো, এবং কখনো কখনো আমাদেরকে জামাতের দোসর বানায় ফেলাইতো। এখনও হচ্ছে গিয়ে আপনি আপনার সার্বিক ব্যর্থতা বা আপনার পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে না পারাটাকে শুধুমাত্র বিগত সরকার বা পতিত স্বৈরাচারের জুজু দেখিয়ে, পতিত স্বৈরাচারের ফ্যাসিবাদের জুজু দেখিয়ে কিন্তু আপনি পার পাবেন না। দায়িত্ব আপনাকে দেওয়া হয়েছে, ক্ষমতা আপনার হাতে আছে,
এটি দায়িত্বশীলতার সাথে হচ্ছে মানে এই দায়টাকে পূরণ করুন, আমাদের ভোটাধিকার আমাদেরকে ফিরিয়ে দিন। দর্শক অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, এক্স এবং ইউটিউবে তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিম হচ্ছে। আপনারা দেখতে পারেন। টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয় মাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করেই পর্ব বা পুরোনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। ডক্টর সাজিদুল হক রুবেল এবং মিস্টার মোশাররফ আহমেদ ঠাকুর অসংখ্য ধন্যবাদ এই আলোচনা অংশ নেবার জন্য। নানা বিষয় নিয়ে আমার অতিথিরা চুলচেরা বিশ্লেষণ করেছেন, কিছু কিছু প্রশ্ন তুলেছেন। সব কথার মূল কথা যেটা দুজনেই বলেছেন সেটা হচ্ছে যে কোনো পরিস্থিতিতে নির্বাচনটা করতে হবে এবং যেন তেন নির্বাচন নয়, যেন তেন নির্বাচনের দিকে এগোনো যাবে না। একটা নিরপেক্ষ সরকারকে নিরপেক্ষ হতে হবে, নির্দলীয় ভাব তার মধ্যে আনতে হবে এবং তার যে সক্ষমতার সংকট আছে সেটাও কাটিয়ে উঠতে হবে এবং একই সঙ্গে সব দায় অতীতের উপরে চাপিয়ে নিজে কিছু না করে এবং পুরনো সরকারের সুরেই একই আদলে অনেক ক্ষেত্রেই উন্নতি হচ্ছে, অনেক ক্ষেত্রেই অগ্রগতি হচ্ছে, এই যে বয়ান, সেই বয়ান বাস্তবের সঙ্গে অনেক ক্ষেত্রেই মেলে না। কাজেই সবারই একটা চাওয়া যে পরিস্থিতির উন্নতির জন্যে, পরিস্থিতি বদলাবার জন্যে জনগণের ভোটাধিকার জনগণের কাছে ফিরিয়ে দেওয়া। ফেব্রুয়ারিতে করবার ঘোষণা দেওয়া হচ্ছে, আমরা আশা করি যে সেটা বাস্তবায়ন হবে এবং আমার অতিথিরা বলছেন চাইলে অনেক আগেই সেটা করা সম্ভব। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।